আজকে আমরা পড়ব দ্য সেকেন্ড কামিং। লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। দ্য সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয়বার আগমন, মানে দ্বিতীয়বার জন্মগ্রহণকে এখানে উল্লেখ করছেন। বাইবেলের টেস্টামেন্টের একটা বিষয়, সেই বিষয়টাই এখানে টাইটেল হিসেবে নিয়েছেন কবি। উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ পোয়েট। কোথাকার বাসিন্দা? আয়ারল্যান্ড, তাই বলা হয় আইরিশ পোয়েট। এবং তিনি বিখ্যাত তার কবিতার মধ্যে বিভিন্ন চিত্রকল্প ব্যবহার। তিনি তার কবিতায় প্রচুর পরিমাণে চিত্রকল্প, যেটাকে ইমেজ বলে, সেই ইমেজ ব্যবহার করেন, যার জন্য তিনি বিখ্যাত হয়েছেন। যেমন তোমার ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে বলে একটা কবিতা আছে, যেটা তার বিখ্যাত একটা কবিতা। যাই হোক, তার লেখা দ্য সেকেন্ড কামিং কবিতাটা আমরা আজকে পড়ব। এখানে দ্য সেকেন্ড কামিং রিফার্স টু দ্য কামিং অফ জিসাস ক্রাইস্ট এগেইন, অর্থাৎ যিশু, বাইবেল অ্যাকর্ডিং টু বাইবেলের টেস্টামেন্ট অনুসারে যীশুখ্রিস্ট আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, এই কথাটা উল্লেখ আছে, যেটাকে বলা হয় দ্য সেকেন্ড কামিং। সেই টাইটেলটা এই কবিতায় কবি নিয়েছেন। তো চলো একেবারে কবিতায় চলে যাই। কেন নিয়েছেন, কেন এই কথাটা তার মনের মধ্যে এসেছে, সবটাই আমরা কবিতা পড়তে পড়তে বুঝতে পারব। তবে কবিতা শুরুর আগে এইটুকু বলে রাখি যে এই কবিতাটা লেখা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিভৎসতা, অর্থাৎ গোটা বিশ্ব যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, তার যে নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের পড়ে, সমাজের পড়ে, তার প্রভাব এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছ? চলো একেবারে কবিতার মধ্যে চলে যাই। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্নিং অ্যান্ড টার্নিং, টার্ন মানে কি? ঘোড়া, মুভ, অর্থাৎ টার্নিং, এটাকে আইএনজি যুক্ত করা হয়েছে, মানে পার্টিসিপল করা হয়েছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, অর্থাৎ ঘুরছে, বারবার ঘুরছে, বারংবার ঘুরছে, এটাকে বোঝানোর জন্য তিনি দুবার ব্যবহার করেছেন টার্নিং অ্যান্ড টার্নিং, মানে ঘূর্ণয়মান। ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ওয়াইডেনিং মানে কি? বিস্তৃত, মানে বিস্তার লাভ করেছে এমন, অনেক দূর পর্যন্ত বিস্তৃত এমন, সেটাকে বলছে তোমার ওয়াইডেনিং। আর জায়ার, জায়ার মানে হচ্ছে তোমার জিওয়াইআর, জেয়ার মানে হচ্ছে ঘূর্ণায়মান চক্র। অর্থাৎ কবির মতানুসারে এই ঘূর্ণায়মান চক্র বা কালচক্র যেটাকে বলি আমরা, সেই কালচক্রের মধ্য দিয়েই সমস্ত পৃথিবী তথা মানুষ সেই কালচক্রের মধ্য দিয়েই আমরা চলেছি। অর্থাৎ উত্থান আছে, পতন আছে, হ্যাঁ, এবং সেই কালচক্র অনুযায়ী যদি আমরা চলি তাহলে সব কিছু ঠিকঠাক চলবে। কিন্তু কালচক্রের যদি কোনো জায়গায় কখনো আমরা সেই কালচক্রকে বিরোধিতা করি, হ্যাঁ, তাহলেই কিন্তু বিপদ সন্নিকটে। দ্য টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। অর্থাৎ এই ঘূর্ণায়মান কালচক্রের মধ্য দিয়ে দ্য ফ্যালকন, ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি, শিকারি পাখি, এক ধরনের বাজ পাখি। ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ শুনতে পায় না দ্য ফ্যালকনার। ফ্যালকনারটা কে? না তো যে বাজ পাখিটাকে পালন করে বা রক্ষা করে বা ট্রেন্ড করে, প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষিত করে, তাদেরকে বলছে ফ্যালকনার। তাহলে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখি বা শিকারি পাখি সে তার পালনকর্তাকে শুনতে পায় না। অর্থাৎ এখানে একটু ফ্যালকন বলতে বাজ পাখি, কিন্তু এই বাজ পাখিটা রিপ্রেজেন্ট করছে মনুষ্যত্বকে, অর্থাৎ মনুষ্য সমাজকে, অর্থাৎ আমাদেরকে, মানুষকে। ফ্যালকন রিফার্স টু বা রিপ্রেজেন্টস দ্য হিউম্যানিটি, অর্থাৎ মনুষ্যত্বকে রিপ্রেজেন্ট করছে ফ্যালকন।
অর্থাৎ মানুষের কথা না বলে কবি এখানে বাজ পাখির কথা বলছে, ঠিক আছে? অর্থাৎ একটা বাজ পাখি তার যে পালনকর্তা বা তাকে যে ট্রেন্ড করে, হ্যাঁ, তাকে প্রশিক্ষণ দেয়, অ্যাকচুয়ালি সেই বাজ পাখিটা সেই পালনকর্তার কথা মতো চলে, এমনভাবে ওকে ট্রেন্ড করা হয়, সেই পালনকর্তা এমনভাবে ট্রেন্ড করে যে তার কথা মতোই সে শিকার ধরে বা যেখানে যেতে বলবে চলবে, তার কথা অনুযায়ী চলে। কিন্তু এই ঘূর্ণায়মান চক্রের মধ্য দিয়ে, হ্যাঁ, সেই ফ্যালকন কিন্তু এখন আর ফ্যালকনের কথা শুনতে পাচ্ছে না। তার মানে এটাই বোঝাচ্ছে যে মানুষ বা মনুষ্যত্ব যেটা ফ্যালকন রিপ্রেজেন্ট করছে, আর ফ্যালকনার রিপ্রেজেন্টস গড। ফ্যালকনার এখানে কাকে প্রতিনিধিত্ব করছে? গডকে। ফ্যালকনার বলতে কাকে বোঝানো হয়েছে? গডকে বা প্রকৃতিকে, নেচারকে। অর্থাৎ মানুষ আর ঈশ্বরের কথা বা প্রকৃতির কথা শুনতে পাচ্ছে না। বাজ পাখি তার পালনকর্তার কথা শুনতে পাচ্ছে না, এটার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে মনুষ্য সমাজ, হ্যাঁ, তার ঈশ্বর বা প্রকৃতির কথা শুনতে আর পায় না। থিংস ফলস অ্যাপার্ট। সব কিছু, থিংস বলতে এখানে সব কিছু, পৃথিবীর মধ্যে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু ফল অ্যাপার্ট, অর্থাৎ দূরে দূরে সরে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র ক্যান নট হোল্ড, অর্থাৎ ধরে রাখতে পারছে না, মানে কন্ট্রোল করতে আর পারছে না, মানে সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। বুঝতে পেরেছো? কোনো ঘূর্ণায়মান বস্তুরকে কন্ট্রোল করে তার কেন্দ্রটা, সেন্টারটা, সেই কেন্দ্র আর সব কিছুকে আর কিন্তু ধরে রাখতে পারছে না, মানে সংযত করে রাখতে পারছে না। বুঝতে পেরেছো? বা কন্ট্রোলে রাখতে আর পারছে না, মানে ঈশ্বর আর কন্ট্রোলে রাখতে পারছে না এই মনুষ্য সমাজকে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। কেবলমাত্র, মেয়ার মানে কি? কেবলমাত্র তোমার অরাজকতা, অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। কেবলমাত্র অরাজকতায় যেন এই পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। মনুষ্যত্ব আর নাই, মানুষের মধ্যে ভালো বৈশিষ্ট্য আর নাই, ভালো মানুষের অভাব দেখা দিয়েছে, চারিদিকেই শুধু পাপ, চারিদিকেই শুধু অন্যায়, এই সবগুলো চলছে। শুধুমাত্র অরাজকতা, যেদিকে তাকাচ্ছেন কবি সব দিকেই অরাজকতা। তার মানে অর্থাৎ কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই কবিতাটা লিখছেন, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই 1919 সাল। তো তখন গোটা বিশ্বে শুধুমাত্র যুদ্ধ আর যুদ্ধ। পৃথিবীতে কোনো দেশ নেই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েনি, হ্যাঁ, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তারা জড়িয়ে পড়েছে। ফলে চারিদিকে রক্তস্রোত, মানুষের মৃত্যু, অরাজকতা, দুর্বৃত্তের উত্থান, ভালো মানুষের পতন, মনুষ্যত্বের পতন, এই সব দেখতে দেখতে কবি খুব হতাশাগ্রস্ত। তাই বলছেন চারিদিকে এই পৃথিবীতে শুধু অরাজকতা, কেবলমাত্র শুধু অরাজকতা ছড়িয়ে পড়েছে। লুজড মানে হচ্ছে স্প্রেড। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, রক্ত ম্লান জোয়ার। টাইড মানে কি? জোয়ার। ব্লাড ডিমড অর্থাৎ রক্ত ম্লান, ডিমড মানে হচ্ছে ম্লান, ম্লান হয়ে যায়, মানে রক্তে ম্লান হয়ে গেছে, হ্যাঁ, রক্তে ডিমড হয়ে গেছে, মানে রক্তে ম্লান হয়ে গেছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, অর্থাৎ রক্তম্লান টাইড, জোয়ার যেন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ কি বলতে চেয়েছে বলো তো এখানটায়? রক্তম্লান জোয়ার ইজ লুজড, অর্থাৎ লুজড বলতে এখানে স্প্রেড, রক্তম্লান জোয়ার যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিহোয়ার, এবং সব জায়গায়। দ্য সিরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন, অর্থাৎ সিরিমনি মানে উৎসব, এখানে ধর্মীয় উৎসবের কথা বলা হয়েছে। দ্য সিরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন, অর্থাৎ নৈতিকতার বা সারল্যতার যে উৎসব সেটা আজকে নিমজ্জিত, অর্থাৎ
ড্রন্ট মানে কি? নিমজ্জিত, কোথাও কোনো তরলের মধ্যে ডুবে যাওয়াটাকে বলে ড্রন্ট। অর্থাৎ সেই ইনোসেন্সের, অর্থাৎ সেই পবিত্রতার, সেই সারল্যতার যে উৎসব হয়, সেই উৎসব আজকে কি? নিমজ্জিত, মানে অন্যায় অবিচারে সব যেন ঢাকা পড়ে গেছে। আর ফুল অফ প্যাশনেট না, কোথায় গেল? বাদ চলে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, অর্থাৎ বেস্ট, দ্য বেস্ট বলতে এখানে কী বোঝা যাচ্ছে? ভালো হৃদয়ের মানুষদেরকে বলা হচ্ছে, উচ্চ গুণমান সম্পন্ন মানুষ, সৎ মানুষ, সেই সব মানুষগুলোকে বলা হচ্ছে দ্য বেস্ট। ল্যাক অল কনভিকশনস, তারা সমস্ত ধরনের কনভিকশন মানে কি? কনভিকশন মানে হচ্ছে ভুলে গেলাম। কনভিকশন মানে হচ্ছে তোমার মূল্যবোধের উপর নির্ভর করে যে বিশ্বাস মানুষের মধ্যে উঠে আসে, সেই বিশ্বাসটা দিনের পর দিন আস্তে আস্তে যেন মানুষ হারিয়ে ফেলছে। কোন মানুষগুলো হারিয়ে ফেলছে? অর্থাৎ সেই সৎ মানুষগুলো। এবার লাইনটা আরেকবার ভালো করে বুঝে নাও। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, অর্থাৎ রক্ত ম্লান জোয়ার যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখানে বলতে চাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় প্রত্যেকটা দেশই জড়িয়ে পড়েছিল, ফলে প্রত্যেকটা দেশেই মানুষ মারা গেছে, চারিদিকে এত মানুষ মারা গেছে, এত রক্ত বয়ে গেছে, এত রক্তস্রোত বয়ে গেছে, যেন গোটা পৃথিবী আজকে রক্তে ম্লান। তাই বলছে হঠাৎ করে সে জলোচ্ছ্বাস যেমন হয়, সে জলোচ্ছ্বাসের সঙ্গে এখানে রক্তের স্রোতের তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছ? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য রক্ত দ্বারা ম্লান হয়ে গেছে গোটা পৃথিবী। অ্যান্ড এভরিহোয়ার, সব জায়গায়। অ্যান্ড দ্য সিরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন, অর্থাৎ সারল্যতার, পবিত্রতার যে উৎসব, সেই উৎসব আজকে নিমজ্জিত, অর্থাৎ সেই অরাজকতায় নিমজ্জিত। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, অর্থাৎ ভালো মানুষরা আজকে তার আস্থা হারিয়েছে। ভালো মানুষ আজকে তার আস্থা হারিয়েছে। অর্থাৎ কি হয়? সমাজে ভালো মানুষের কদর হয়, যারা সৎ পথে চলে, যারা ঈশ্বরকে মেনে চলে, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, তাই তো? কিন্তু সেই সব মানুষগুলো আজকে আস্থা হারিয়েছে, সমাজে তাদের স্থান আজকে নেই, সমাজ থেকে তারা আজকে দূরে চলে যাচ্ছে। এবং হোয়াইল, যখন দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সলি মানে প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে? প্যাশনেট মানে আবেগী হওয়া। এখানে বলা হচ্ছে যখন দ্য ওর্স্ট বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? খারাপ মানুষ, ব্যাড থেকে এসছে ওর্স্ট, অর্থাৎ খারাপ মানুষগুলো আজকে যে জায়গাটা ভালো মানুষদের পাওয়ার কথা, সেই ভালো মানুষগুলো আজকে কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে, তারা তাদের আস্থা হারিয়ে ফেলেছে, তারা আজকে ডিটাচড হয়েছে সমাজ থেকে, তারা সমাজে কোনো মূল্য পাচ্ছে না, তারা মূল্যবোধের দ্বারা চালিত হওয়া সত্ত্বেও তারা আজকে সেই মূল্যবোধের গুরুত্ব পাচ্ছে না, ফলে তারা আজকে সমাজ থেকে দূরে সরে যাচ্ছে। ফলে গিয়ে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে, তাই তো? ভালো মানুষ যদি এগিয়ে না আসে তাহলে একটা শূন্য স্থান তৈরি হবে। সেই শূন্য স্থান পূরণ করছে কে? দ্য ওর্স্ট, খারাপ মানুষরা, দুর্বৃত্তরা। সেই সব মানুষগুলো আজকে পুরো দমে, ফুল অফ প্যাশনেট মানে পুরো দমে, পুরো আবেগের সঙ্গে এবং প্রচণ্ড তাদের ইন্টেন্সিটি, অর্থাৎ তাদের তীব্রতা, অর্থাৎ তারা তীব্রভাবে পুরো দমে আজকে সেই শূন্য স্থান পূরণ করেছে। অর্থাৎ ভালো মানুষের জায়গা নিয়েছে কে? সেই খারাপ দুর্বৃত্ত মানুষগুলো। অর্থাৎ সমাজে অরাজকতা আজকে শাসন করছে, সমাজে অরাজকতা বিরাজ করছে। কবি এইটা দেখে খুব শোকার্ত। কবি এই পৃথিবীর, এই সমাজের অবস্থা দেখে তিনি আজকে শোকার্ত। নেক্সট, শিওরলি, নিশ্চিতভাবে, শিওরলি, সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড মানে সন্নিকটে। শিওরলি, কবি যখন এইরকম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে যখন কবি একেবারে
মানসিকভাবে তিনি শোকাতুর, শোকে কাতর হয়ে আছেন, চারিদিকে শুধু হতাশা দেখছেন, অর্থাৎ পেসিমিস্টিক ভিউ আমরা দেখলাম প্রথম প্যারাগ্রাফে, অর্থাৎ হতাশা ছেয়ে গেছে। ঠিক এই সময় কবির মনে হচ্ছে সেই বাইবেলের কথা, কবির মনে হচ্ছে সেই টেস্টামেন্টের কথা, বাইবেলের টেস্টামেন্টের কথা, যেখানে বলা হয়েছে যীশুখ্রিস্ট আবার আসবেন। যীশুখ্রিস্ট এসেছিলেন, তিনি আবার আসবেন যখন সমাজে অরাজকতা, দুর্বৃত্ত যখন সামনের সারিতে, ভালো মানুষ যখন পিছনের সারিতে, দুর্বৃত্তরা যখন সমাজকে পরিচালনা করবে, চারিদিকে যখন অরাজকতা বিরাজ করবে, যখন গণতন্ত্র বলে কিছু থাকবে না, যখন ঈশ্বরের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে হারিয়ে যাবে, ঠিক তখনই আগমন হবে যীশুখ্রিস্টের, অর্থাৎ যীশুখ্রিস্ট আবার জন্মগ্রহণ করবেন। তাই বলছে সেকেন্ড কামিং। বুঝতে পেরেছ? সিওরলি এবার তিনি কিছুটা আশা দেখতে পাচ্ছেন, অর্থাৎ হতাশার মধ্য দিয়ে তিনি তার মনশ্চক্ষে, অর্থাৎ তার ভীষণে মনশ্চক্ষে, মানুষের তৃতীয় চোখ, অর্থাৎ তিনি মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন, তার মনে হচ্ছে, অনুভব করছেন যে নিশ্চিতভাবে এবার যীশুখ্রিস্টের আগমন ঘটবে, অর্থাৎ সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, কিছু উদ্ঘাটন নিশ্চয়ই সন্নিকটে। এই রিভিলেশন বা উদ্ঘাটন রিফার্স টু দ্য সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট অ্যাকর্ডিং টু বাইবেল অ্যান্ড বাইবেলের টেস্টামেন্ট অনুসারে তিনি বলছেন, তিনি আবার বলছেন সিওরলি, আবার নিশ্চিতভাবে বলছেন। প্রথমে একবার বললেন, ঠিক আছে, যেটাকে রিভিলেশন বলছে, যেটাকে প্রকাশ বলছে, বুঝতে পেরেছো, যেটা টেস্টামেন্টে উল্লেখ আছে, সেটাকে তিনি আবার বলছেন, আরও ক্লিয়ারলি বলছেন। এবার আগে বলেছেন রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ উদ্ঘাটন সন্নিকটে। এই উদ্ঘাটন মানেই হচ্ছে বাইবেলের টেস্টামেন্ট অনুসারে যে সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। বোঝা গেল? রিভিলেশন মানে কি বোঝা গেল? উদ্ঘাটন। অর্থাৎ এখানে উদ্ঘাটন বলতে কোনটাকে বোঝানো হয়েছে? না তো সেই যীশুখ্রিস্টের আশাটাকেই বোঝানো হয়েছে অ্যাকর্ডিং টু টেস্টামেন্ট। সিওরলি আবার বলছেন কথাটা, নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই দ্বিতীয় আগমন, পুনর্জন্ম সন্নিকটে, অর্থাৎ যীশুখ্রিস্টের পুনর্জন্ম সন্নিকটে। কারণ কবি এখন যা দেখতে পাচ্ছেন সমাজে, অর্থাৎ এই পৃথিবীতে বা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে অবস্থা তিনি দেখতে পাচ্ছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড আজ ধ্বংসের দিকে, সমাজ আজ ধ্বংসের দিকে, এই মুহূর্তে নিশ্চয়ই তিনি আশা করছেন এবং তিনি নিশ্চিতভাবে আশা করছেন যে যীশুখ্রিস্টের দ্বিতীয় জন্ম ঘটতে চলেছে। বোঝা গেল? নেক্সট, দ্য সেকেন্ড কামিং। দেখো এবার আবার দেওয়া আছে এক্সক্লামেটরি সাইন, দা নাই? এক্সক্লামেটরি সাইন আছে না? দেখো সেকেন্ড কামিং বলে এক্সক্লামেটরি সাইন আছে, অর্থাৎ এবার কবি একটু অবাক হচ্ছেন, এক্সক্লামেশন সাইন দিচ্ছেন, অবাক হচ্ছেন। কেন? দ্য সেকেন্ড কামিং, অবাক হচ্ছেন কথাটা বলে, দ্বিতীয় জন্ম, পুনর্জন্ম অফ জিসাস ক্রাইস্ট। অবাক হলেন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট when a vast image out of spiritus Monday troubles my sight. হার্ডলি ব্যবহার হয়েছে এখানটায়। হার্ডলি হোয়েন মানে কি বলো তো? হার্ডলি হোয়েন মানে জানো? হার্ডলি হোয়েন মানে যেই মাত্র। এটা তোমরা পড়েছো কনজাংশনে, কনজাংশন। হার্ডলি হোয়েন অর্থাৎ যেই মাত্র। হার্ডলি আর দোজ ওয়ার্ডস, যেই মাত্র সেই কথাগুলো। দোজ ওয়ার্ডস বলতে কোন কথাগুলো? দোজ ওয়ার্ডস বলতে সেই কথাগুলো। সেই কথাগুলো বলতে দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ জিসাস ক্রাইস্টের আগমন, পুনরাগমন, সেই কথাগুলোকে বলছে এখানে দোজ ওয়ার্ডস। যেই মাত্র সেই কথাগুলো আউট মানে কাম আউট। আউট বলতে কাম আউট, অর্থাৎ যেই মাত্র সেই কথাগুলো কবির মনের মধ্যে এসেছে, কেম আউট অর্থাৎ প্রকাশ পেয়েছে, তার মনশ্চক্ষে এসেছে যে সেকেন্ড কামিং ঘটছে, যেই মাত্র তার মনের মধ্যে এসেছে, হোয়েন সেই মাত্র এ ভাস্ট ইমেজ, একটা বৃহৎ চিত্র
কল্প বা একটা বৃহৎ ইমেজ, মানে কবি তার মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? এবার সেটা দেখো, ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডারকে বলা হচ্ছে স্পিরিটাস মান্ডি। এটা একটা কবির নিজেরই সৃষ্টি করা একটা ফ্রেজ, বুঝতে পেরেছে? অর্থাৎ স্পিরিটাস মান্ডি বলতে বোঝায় আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার, অর্থাৎ যে মানুষটা আধ্যাত্মিকভাবে তার জ্ঞানের প্রচুর এক্সপিরিয়েন্স আছে, জ্ঞানের ভাণ্ডার আছে, সে এই মহাবিশ্বের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান। বোঝা গেল? সেইটাকে বলছেন ল্যাটিন ওয়ার্ড, সেটাকে বলছে কি স্পিরিটাস মান্ডি বা মুন্ডিও বলে। অর্থাৎ কবি সেই জ্ঞান ভাণ্ডারের মধ্য থেকে তিনি দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? যে একটা বৃহৎ ইমেজ, একটা বৃহৎ আকার তিনি দেখতে পাচ্ছেন, অবাক হয়ে দেখতে পাচ্ছেন, যেটা জিসাস ক্রাইস্টের ইমেজ হওয়ার কথা ছিল। কি কথা ছিল? তার মনশ্চক্ষে একটু আগে তিনি আশা করেছিলেন যে জিসাস ক্রাইস্ট এবার পৃথিবীতে আসতে চলেছে। যেই মাত্র তিনি এটা ভাবছেন, তার এই স্পিরিটাস মান্ডি থেকে, আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার থেকে তৃতীয় চোখে বা তার মনশ্চক্ষে তিনি দেখতে পাচ্ছেন একটা বৃহৎ ইমেজ, একটা বৃহৎ আকার। এটা তো জিসাস ক্রাইস্টের নয়, তাই তিনি অবাক। বোঝা গেল? অর্থাৎ তিনি আশা করেছিলেন যে জিসাস ক্রাইস্টের আগমন ঘটছে, কিন্তু তার জ্ঞানের ভাণ্ডার থেকে, স্পিরিটাস মান্ডি থেকে তার মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন অন্য কিছু, তাই তিনি অবাক হচ্ছেন। অর্থাৎ কবি এখানে যে আশা করেছিলেন, অর্থাৎ অপটিমিস্টিক ভিউ যেটা কবি দেখতে পেয়েছিলেন, আশাবাদী হয়েছিলেন, সেটার ব্যাঘাত ঘটল। আবার পেসিমিস্টিক ভিউ তার মধ্যে চলে এলো। তার সন্দেহ হচ্ছে যে জিসাস ক্রাইস্ট মনে হয় আসছেন না। তিনি তার মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন সেই জায়গায় অন্য এক বৃহৎ আকৃতিকে আসতে দেখছেন। বোঝা গেল? নেক্সট, ট্রাবলস মাই সাইট, অর্থাৎ এই মনশ্চক্ষে কবি যেটা দেখতে পেলেন, হ্যাঁ, তাই বলছেন এটা তো আমাকে সমস্যায় ফেলছে, এটা আমার দৃষ্টিকে, আমার ভিশনকে আমাকে সমস্যায় ফেলছে। অর্থাৎ কবি এখানে দ্বিধাগ্রস্ত যে ঈশ্বর কি আসছেন, জিসাস ক্রাইস্ট কি আসছেন আবার, মানে ঈশ্বরের পুত্র জিসাস ক্রাইস্ট কি আবার আসছেন, একটু সন্দিহান হয়ে গেলেন। তিনি তার মনশ্চক্ষে দেখতে পেলেন অন্য কিছু, তাই বলছে ট্রাবলড মাই সাইট, অর্থাৎ আমার দৃষ্টিকে ব্যাঘাত ঘটালো, আমার দৃষ্টিকে সমস্যায় ফেললো। এখানে দৃষ্টি বলতে যে দৃষ্টিতে তিনি জিসাস ক্রাইস্টের আগমন দেখতে পাচ্ছিলেন, সেই দৃষ্টিকে তিনি ব্যাঘাত ঘটলো, অর্থাৎ সেখানে অন্য কাউকে দেখছেন, তার মনশ্চক্ষে অন্য কাউকে দেখছেন। নেক্সট, somewhere in sands of the desert, স্যান্ড মানে কি? বালি, ডিজার্ট মানে কি? মরুভূমি। somewhere in sands of the desert, মরুভূমির বালির মধ্যে তিনি কি দেখতে পাচ্ছেন? কোথাও একখানা, মরুভূমির বালির মধ্যে কোথাও একখানা তিনি দেখতে পাচ্ছেন এ শেফ। কি দেখতে পাচ্ছেন? একটা আকার দেখতে পাচ্ছেন, একটা অবয়ব দেখতে পাচ্ছেন। কোথায় দেখতে পাচ্ছেন? মরুভূমির বালির মধ্যে কোথাও একখানা তিনি দেখতে পাচ্ছেন এ শেফ, একটা আকার, একটা আকৃতি। কিসের আকৃতি? উইথ লায়ন বডি, যার সিংহের শরীর, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং মাথাটা কিসের? মানুষের। বুঝতে পারছো কি আসছে? কবি কি দেখতে পাচ্ছেন? কবি দেখতে পাচ্ছেন যে বালির মধ্যে, মরুভূমির মধ্যে, বালির মধ্যে দুটোই একই জিনিস। স্যান্ডস মানেও মরুভূমি বোঝায়, আবার ডিজার্ট মানেও মরুভূমি। সেই মরুভূমির মধ্যে কোথাও একটা তিনি দেখতে পাচ্ছেন যে একটা অবয়ব, একটা আকারে, কথা বলি না, একটা আকার এগিয়ে চলে আসছে, যার শরীরটা হচ্ছে সিংহে, মাথাটা হচ্ছে মানুষের।
অর্থাৎ এখানে মরুভূমি রিপ্রেজেন্ট করছে অনুর্বর জায়গা, অনুর্বর জায়গা রিপ্রেজেন্ট করছে অরাজকতা। কি রিপ্রেজেন্ট করছে? অরাজকতা। এখানে মরুভূমি বলতে অরাজকতাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যেখানেই অরাজকতা ঘটবে, যেখানেই অরাজকতা ঘটবে সেখানে দুর্বৃত্তের আগমন। বোঝা গেল? যেখানেই অরাজকতা বিশৃঙ্খলা ঘটবে সেখানেই দুর্বৃত্তের আগমন, তারাই রাজ করবে, তারাই পরিচালনা করবে। তো যেখানে এরকম ঘটনা ঘটছে, অরাজকতা ঘটছে, সেখানেই আসবে কে? এসেফ, একটা বৃহৎ আকার, একটা অবয়ব, উইথ লায়ন বডি, অর্থাৎ তার শরীরটা হচ্ছে সিংহে। এটার মাধ্যমে কবি কি বলতে চাইছেন? এটার মাধ্যমে কবি যে আসছে তার হিংস্রতার কথা বলছে। একটা লায়ন যেমন হিংস্র হয়, সেই অবয়বটাও, সেই আকৃতিটাও ঠিক তেমনই হিংস্র। আবার বলছে মাথাটা মানুষের। কেন বলছেন কবি? না, অত সোজা নয়। মাথাটা মানুষের মতো, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সেই হিংস্র প্রাণীটা মানুষের মতনই বুদ্ধি। তাহলে ভেবে দেখো, কোনো একটা প্রাণী সব থেকে বুদ্ধিমান কে? মানুষ। কোনো একটা প্রাণী বা হিংস্র জন্তু যার মানুষের মতো বুদ্ধি আর সিংহের মতন তার হিংস্রতা। তাহলে ভাবো পৃথিবীর কি ঘটতে চলেছে, সমাজের কি ঘটতে চলেছে। তাই তিনি এই কথাটা ব্যবহার করছেন, এটা তিনি তার মনশ্চক্ষে দেখতে পাচ্ছেন। নেক্সট, এ গেজ, একটা দৃষ্টি। গেজ মানে দৃষ্টি। ব্ল্যাঙ্ক, শূন্য দৃষ্টি। ব্ল্যাঙ্ক মানে শূন্য। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, তার দৃষ্টিটা হচ্ছে শূন্য, অর্থাৎ তার দৃষ্টিটা শূন্য, অর্থাৎ যা পাবে ধ্বংস করে দিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। শূন্য দৃষ্টি, কোনো দিকে লক্ষ্য নেই। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সূর্যের মতো পিটিলেস, অর্থাৎ পিটিলেস মানে কি? নিদারুণ, তাই তো? অর্থাৎ সূর্যের মতন কঠোর। সূর্য যেমন কারো কথা শোনে না, তাই তো? সূর্যর কিরণ যখন ওঠে, প্রচণ্ড তাপমাত্রা হয়, ওকে যদি বলা হয় কিরণটা কমিয়ে দাও, দেবে না। ঠিক সেই রকমই তার মধ্যে সেই পিটিলেস আছে, অর্থাৎ তার মধ্যে কোনো দয়া নেই, মায়া নেই, এবং শূন্য দৃষ্টি। ইজ মুভিং ইটস স্লো থাইজ, এখানে ইজের সাবজেক্ট হচ্ছে সেই প্রাণীটা, হিংস্র প্রাণীটা। অর্থাৎ সে কি করছে? ইজ মুভিং ইটস স্লো থাইজ, অর্থাৎ তার কি বলে থাইটাকে, থাই মানে কি বলে উড়ু, তাই তো? সেইটাকে নাড়াতে নাড়াতে চলে আসছে, মানে সে ধ্বংসের জন্য যেন ঝাঁপিয়ে পড়বে। বুঝতে পেরেছ? এগিয়ে চলে আসছে, ধ্বংস করার জন্য এগিয়ে চলে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন তার চারিদিকে, অল অ্যাবাউট ইট মানে চারিদিকে, যখন তার চারিদিকে রিল শ্যাডোজ অব দ্য ইনডিগন্যান্ট ডিজার্টস বার্ডস। ইনডিগন্যান্ট মানে কি? ইনডিগন্যান্ট মানে হচ্ছে ঘৃণ্য, ঠিক আছে? অর্থাৎ ঘৃণায় ভরা, অর্থাৎ ঘৃণায় ভরা সেই মরুভূমির পাখিগুলো তখন কি করছে? শ্যাডো মানে কি? ছায়া। দ্য শ্যাডোজ অফ দ্য ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ডস, অর্থাৎ মরুভূমির সেই ঘৃণাযুক্ত পাখিগুলোর ছায়া রিল মানে ঘুরছে, রিল মানে ভয়ে ইতস্তত হয়ে ঘুরছে তার চারিদিকে। এটার মানে কি বলতে চাইছে বলো তো? এটার মানে হচ্ছে যে এই হিংস্র প্রাণীটা যখন আসে, মানে পৃথিবীতে বা সমাজে যখন কোনো অরাজকতা নেমে আসে, তখন সব আগে টের পায় পাখিরা, ঠিক আছে? তো সেই মরুভূমির পাখিরা যখন এই জন্তুটাকে, হিংস্র জন্তুটাকে এগিয়ে আসতে দেখছে, তখন তারা ভীত, সন্ত্রস্ত এবং ভয় পেয়ে তারা ছুটাছুটি করছে। এটাকে বলে রিল, REEL, ঠিক আছে? তারা ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে ছুটাছুটি করছে এই প্রাণীটার চারিদিকে, এবং ঘৃণা ভরে, অর্থাৎ তাদের মনের মধ্যে কি? প্রচণ্ড ঘৃণা। ইনডিগন্যান্ট বলা হচ্ছে এই কারণে, অর্থাৎ এই যে প্রাণীটা এগিয়ে আসছে তার জন্য তারা ঘৃণা ভরে, মানে তাদের মনের মধ্যে প্রচণ্ড ঘৃণা নিয়ে সেই প্রাণীটার চারিদিকে
ঘোরাঘুরি করছে ভয়ে সন্ত্রস্ত হয়ে। দ্যাট 20 centuries of দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার অন্ধকার নেমে আসছে। কি বলছে? আবার অন্ধকার নেমে আসছে। অর্থাৎ কবি আশা করেছিলেন যীশুখ্রিস্টের আগমন, সেটা না হয়ে আবার অন্ধকার নেমে আসছে। আরও অরাজকতা পৃথিবীকে ছেয়ে যাবে, আরও হিংস্রতা পৃথিবীকে শেষ করে ফেলবে। তাই বলছেন দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার অন্ধকার নেমে আসছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries of stony sleep, অর্থাৎ 20 centuries of stony sleep, অর্থাৎ 2000 বছর, 200 বছর মানে 2 সহস্র বছর মানে হচ্ছে 2000 বছর। 2000 বছরের এই পাথুরে ঘুম, কোনটাকে বলা হয়েছে? অর্থাৎ যীশুখ্রিস্ট কবি যখন কবিতা লিখছেন তার থেকে 2000 বছর আগে জন্মগ্রহণ করেন, তাই তো? এবং 2000 বছর আগে জন্মগ্রহণ করার পর যীশুখ্রিস্টকে কিন্তু তখন হত্যাও করা হয়। কিন্তু হত্যা করার পরে মানুষ বুঝতে পারে যে সেটা ভুল হয়েছে, তিনি ঈশ্বরের সন্তান, এবং তার বলা পথ অনুসারে মানুষ আবার চলতে শুরু করে। সেইটা আজকে 2 বছর হয়ে গেল, এই 2000 বছর হয়ে গেল। সেই পথ আর মানুষ অবলম্বন করছে না, মানুষ আর সেই পথ অবলম্বন করছে না। আস্তে আস্তে আবার মানুষ সেই অবস্থাতেই ফিরে যাচ্ছে যেটা 2000 বছর আগেই ছিল। বোঝা গেছে? তাই বলছে এই 2000 বছর ধরে স্টোনি স্লিপ, পাথুরে ঘুম, ওয়ার ভেক্স টু নাইটমেয়ার, অর্থাৎ দুঃস্বপ্নে। নাইটমেয়ার মানে কি? দুঃস্বপ্নে। ওয়ার ভেক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্র্যাডল। রকিং ক্র্যাডল মানে দোলনা, ক্র্যাডল মানে দোলনা, আর রকিং মানে দুলছে এমন। তাহলে দোদুল্যমান দোলনায়, দোদুল্যমান দোলনায় অ্যাডজেক্টিভ কী হবে? দোদুল্যমান, অর্থাৎ দুলছে এমন। এই দুলছে এমন দোলনায় সেই নাইটমেয়ার মানে কি বললাম? নাইটমেয়ার দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্নে আবার বিরক্ত হয়েছে। ভেক্সড মানে কি? ভেক্সড মানে হচ্ছে বিরক্ত হওয়া, অর্থাৎ বিরক্ত হয়ে গেছে তার ভারে, অর্থাৎ 2000 বছরের মানুষের সেই স্টোনি ঘুমের জন্য, পাথুরে ঘুমের জন্য আজকে সব বিরক্ত। অ্যান্ড হোয়াট রাব বেস্ট, এবং এই রাব বেস্ট, অর্থাৎ এই রাপ মানে হিংস্র, রাপ মানে কি? একচুয়ালি অমসৃণ, এখানে হচ্ছে হিংস্র, সেই হিংস্র প্রাণীটাকে বলা হয়েছে। বিস্ট মানে কি? পশু। এই হিংস্র পশুটা, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, সব শেষে এরই কি সময় চলে এলো? কার সময়? সেই হিংস্র পশুটার। স্লচেস টুয়ার্ডস বেথলহেম টু বি বর্ন, যে এগিয়ে আসছে ধীরে ধীরে লাফিয়ে পড়ার জন্য, এই সমাজকে ধ্বংস করার জন্য, যেন সে এগিয়ে আসছে ধীরে ধীরে লাফিয়ে পড়ার জন্য, ধ্বংস করার জন্য এই পৃথিবীকে। সে কি জন্মগ্রহণ করতে আসছে টুয়ার্ডস বেথলহেম, বেথলহেমের দিকে, টু বি বর্ন, জন্মগ্রহণ করতে। দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে কবি এখানে, সন্দিহান যে ঈশ্বরের পুত্র জিসাস ক্রাইস্ট যে বেথলহেমে জন্মগ্রহণ করেছিল, তার দ্বিতীয় আগমন তো আশা করেছিলাম, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি সন্দিহান যে তার জায়গায় আসছে এক হিংস্র পশু, মানে অরাজকতা আরও নেমে আসছে, অরাজকতার অন্ধকার আরও নেমে আসছে। তাই কবি বলছেন যে তার পরিবর্তে কি সেই হিংস্র পশুটা সেই বেথলহেমে জন্মগ্রহণ করতে আসছে, যে পৃথিবীকে ধ্বংস করার জন্য তৎপর হয়ে। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে পেসিমেস্টিক পোয়েম, অর্থাৎ শেষে গিয়ে আমরা নিরাশাবাদী হয়ে গেলাম। আমরা আশার আলো খুঁজছিলাম, সেই আশার আলো আর পেলাম না। শেষে কবি নিরাশ, আমরাও নিরাশ। বাদ গেল?